ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা মগধের উত্থানের কারণ এটা নিয়ে আলোচনা করব। দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আমাদের ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। তার পরিবর্তে 16টি ছোট ছোট রাজ্য ছিল, যেগুলিকে বলা হয় মহাজনপদ। 16টি ছিল, যার জন্য একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। ঠিক আছে। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তার নিকয়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং কল্পসূত্র থেকে এই 16টা মহাজনপদের অস্তিত্ব আমরা জানি। এগুলো সম্ভবত উত্তরপ্রদেশ, বিহার বা উত্তর ভারতের অধিকাংশ জায়গাগুলোতে ছিল। দক্ষিণ ভারতে একটা মাত্র মহাজনপদ ছিল, সেটা হচ্ছে অশোক। এখন ব্যাপারটা হচ্ছে, এই 16টা মহাজনপদের মধ্যে সবচেয়ে প্রধান বা শক্তিশালী ছিল, তার নাম হচ্ছে মগধ। এখন এই 16টা মহাজনপদের মধ্যে মগধ কেন শ্রেষ্ঠত্ব অর্জন করলো, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। 16টার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে মগধ, বৎস, অবন্তী, কোশল 4টে জয়ী হয়েছিল। এবার ওই 4টির মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত মগধ স্থায়ী হয়। এখন কথা হচ্ছে, কেন এই মগধের অস্তিত্ব শেষ পর্যন্ত ছিল, অন্যান্য মহাজনপদ আসতে পারেনি, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। দেখো, প্রথমত মগধের উত্থানের সবচেয়ে বড় কারণ হচ্ছে অবস্থান। এমন একটা অনুকূল জায়গায় মগধটা অবস্থিত। মগধটা হচ্ছে বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলা। আমরা যদি এখন মগধ দেখতে চাই, বিহারের পাটনা এবং গয়া জেলা, এখানে যেতে হবে। গঙ্গা, গণ্ডক, সোন 3টে নদী দ্বারা বেষ্টিত মগধ। দেখো, ম্যাপটা যদি থাকতো আমার কাছে, আমি দেখাতে পারতাম। আমাদের ম্যাপের একদম ডান দিকে বিহার, এই দিকটা হচ্ছে বিহারের ওখানে মগধ, অর্থাৎ বিহারের মধ্যেই মগধের বিহারের রাজধানী পাটনা। ঠিক আছে। তাহলে আর বা সাইডটা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। তাহলে 3 দিক সমুদ্র বেষ্টিত এবং উত্তর পশ্চিম সীমান্ত দিয়েই সম্ভবত শত্রুগুলো, পারসিক, তারপর আলেকজান্ডার যে আক্রমণ, সেগুলো সব উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে হতো। তাহলে এই উত্তর পশ্চিম সীমান্ত থেকে মগধের দূরত্বটা অনেকটা। এই লং ট্যুর দূরত্ব অতিক্রম করে সহজে বিদেশি শক্তিগুলো আর আসার একটা যে আগ্রহ, সেটা তারা পেত না। তারা আফগানিস্তান বা পাঞ্জাব এই জায়গা দিয়ে ভারতে ঢুকে সিন্ধু, পাঞ্জাব, সপ্ত সিন্ধু এই জায়গাগুলো অ্যাটাক করতো। কিন্তু এই ডান দিকে যে মগধ, এই জায়গায় তারা আর পৌঁছানোর সাহস পেত না। আমাদের আলেকজান্ডারও ধননন্দের সাম্রাজ্যে আক্রমণ করা একটা টার্গেট করেছিল, কিন্তু তার সাহসে কুলায়নি। ঠিক আছে। যার ফলস্বরূপ কিন্তু মগধের একটা অনুকূল যে লোকেশন, সেটা কিন্তু মগধকে সবসময় একটা সুস্থিতি দিয়েছে। 2 নম্বর হচ্ছে, মগধের বিশাল যে রাজন্যবর্গ, বিম্বিসার, অজাতশত্রু, তারপর হচ্ছে কালাশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, অশোক, এই যে রাজাদের আবির্ভাব, এই আবির্ভাবটা কিন্তু মগধকে একটা শ্রেষ্ঠত্ব দিয়েছিল। অজাতশত্রুর যে মন্ত্রী বাসশেখর, তাকে কিন্তু আমরা ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করি। তার কূটনীতি যখন গণরাজ্যগুলির সঙ্গে লড়াই বেঁধেছিল, এমনভাবে ফাটল ধরিয়েছিল, 16টা গণরাজ্য কিন্তু মগধকে প্রতিদ্বন্দ্বিতা হারাতে পারেনি। তাহলে এই যে বাসশেখরের নেতৃত্ব, তারপর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য যে মন্ত্রী, চাণক্য বা কৌটিল্য, তার কূটনীতি, অশোকের মন্ত্রী রাধাগুপ্ত, এই রকম মন্ত্রীদের আবির্ভাবে মগধের উত্থান কিন্তু একটা সাফল্যের চূড়ায় চলে গেছিল। ঠিক আছে, এটা একটা ব্যাপার। 3 নম্বর, মগধের রাজধানী, মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, পাহাড় দিয়ে ঘেরা ছিল। আর দ্বিতীয় রাজধানী হচ্ছে পাটলিপুত্র, যেটা জলদুর্গ, চারিদিক জল দ্বারা বেষ্টিত। অর্থাৎ এই রকম একটা অবস্থান, যে পাহাড় দিয়ে ঘেরা এবং জলদুর্গ, এই লোকেশনটা কিন্তু মগধকে একটা সবসময় সেফটি জায়গায় রেখেছিল, যার ফলে মগধে আক্রমণ করা সহজে সম্ভব হয়নি। 4 নম্বর কি হতে পারে, মগধের ঘন অরণ্য। দেখো, মগধের পূর্ব দিকে, অর্থাৎ ম্যাপের পূর্ব দিকে হচ্ছে বিহার, তারও পূর্ব দিকে বিশাল ঘন অরণ্য ছিল। এই অরণ্য ভেদ করে বিদেশি শত্রু সহজে আক্রমণ আনতে পারত না। আর মগধ এই অরণ্য থেকে বিশাল হস্তি বাহিনী সংগ্রহ করত। মগধের সেনাবাহিনীর সব থেকে বড় একটা অংশ ছিল হস্তি বাহিনী। ঠিক আছে। এই হস্তি বাহিনী দিয়ে মগধের রাজারা কি করত, প্রতিপক্ষ যে শত্রু, তাদের মধ্যে একটা ফাটল ধরিয়ে দিত। কর্দমুক্ত জায়গা, যেখানে যুদ্ধের রসদ পৌঁছানো কঠিন শত্রুর পক্ষে, কিন্তু সেখানে মগধের রাজারা
সহজে এই হাতির পিঠে করে তাদের যে সেনাবাহিনী বা রসদ যোগান দিয়ে যুদ্ধের একটা অনুকূল অবস্থা তৈরি করে দিত। ঠিক আছে, তাহলে এই হস্তি বাহিনীর অনুকূল পরিস্থিতি মগধকে একটা সুস্থিতি দিয়েছিল। তারপরে কি হতে পারে? গঙ্গা নদী। গঙ্গা নদীকে বলা হয় মগধের হৃৎপিণ্ড। এই গঙ্গা নদীর উর্বর যে ফসল, মানে গঙ্গার দুকুল প্লাবিত হয়, ভীষণ উর্বর জমি ছিল। এই জমিতে প্রচুর ফসল ফলতো। সেই ফসল মগধের সেনাবাহিনীকে সহজে একটা খাদ্যদ্রব্যের যোগান দিয়েছিল। আর গঙ্গা নদী দিয়ে সহজে বহির্দেশীয় বাণিজ্য করতে পারত, যার ফলে মগধের একটা আর্থিক দিক দিয়ে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। এই গঙ্গা নদীকে বলা হয় মগধের হৃৎপিণ্ড। তারপরে হচ্ছে লৌহ খনি। মগধে বিশাল তামা এবং লোহা খনির আধিপত্য ছিল। এই খনিজ দ্রব্য দিয়ে তারা বিশাল বিশাল অস্ত্র তৈরি করতে পেরেছিল, লোহাস্ত্র। ঠিক আছে, যেগুলো বিরোধী শক্তি কিন্তু পারেনি। তাহলে এই রকম খনিজ দ্রব্য মগধকে একটা অনুকূল জায়গায় তুলে দিয়েছিল। আর একটা কারণ আমরা বলতে পারি যে মগধের রাজাদের যে একটা তৃপ্তি বা বাসনা, একরাট হওয়ার যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু তাদের সুবিধা দিয়েছিল। গুড বাই।